গ্রামার বইতে দু একটা রিপোর্ট দেখলাম, ফরম্যাট বুঝলাম, কিন্তু ইংরেজি লিখবো কী করে? ওদিকে প্রাইভেট টিউটর বেশ কয়েকটা রিপোর্ট লিখিয়ে দিয়েছে, ফরম্যাটও সেখানেও বুঝতে পারলাম, কিন্তু ইংরাজিটা লিখবো কী করে সেটাই তো মাথায় ঢুকছে না। যাই এতে দেখি একটু ইউটিউব ভিডিও দেখি। ডিয়ার স্টুডেন্টস, ঠিক এই পরিস্থিতির মধ্যে যদি তোমরা থাকো তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজকের ভিডিওটা তোমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ জানো? তার কারণ আজকের ভিডিওতে থাকছে নাম্বার 1, একটা পুরো রিপোর্ট স্পেসিমেন কপি হিসাবে লিখিয়ে তার প্রতি লাইনের ট্রান্সলেশন আমি ধরে ধরে তোমাদের করাবো। কোন টেন্স ইউজ হচ্ছে, কোন ভয়েস ইউজ হচ্ছে, কোন ক্লজ ইউজ হচ্ছে, ঠিক আছে? ট্রান্সলেশন কী করে করতে হয় সেটা তোমরা জানবা। নাম্বার 2, অবশ্যই একটা ফরম্যাট, জেনারেল ফরম্যাট কী হওয়া উচিত বলে দেবো। ক্লাসিফিকেশন অফ রিপোর্ট সেটা বলবো, এবং লাস্টে অবশ্যই থাকছে একটা সিক্রেট টিপস, যেই টিপসটার জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। ওকে, তাহলে উইদাউট হ্যাভিং এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথমেই জেনে নেওয়া যাক রিপোর্টের ক্লাসিফিকেশন। ওকে, দেখো, রিপোর্টকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, নিউজ পেপার রিপোর্ট অ্যান্ড নন নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্টের মধ্যে যেগুলো সংবাদপত্রে প্রকাশিত হয় প্রতিবেদন, তার মধ্যে দুই রকমের ক্যাটাগরি আমরা দেখতে পারি, একটা অ্যাক্সিডেন্টাল, একটা নন অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল মানে যে কোনো ধরনের দুর্ঘটনা, সেটা বাস হতে পারে, রোড হতে পারে, নৌকা হতে পারে। ওকে, আর নন অ্যাক্সিডেন্ট নিউজ পেপার তো ভুড়ি থাকে, প্রচুর থাকে, ঠিক আছে? আর নন নিউজ পেপার রিপোর্টের মধ্যে মূলত এগুলো হচ্ছে সংবাদপত্রে অনেক সময় প্রকাশিত হয় না। স্কুলের কোনো একটা সেমিনার হলো, ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হলো, একটা অ্যাফরেস্টেশন প্রোগ্রাম হলো বনসৃজনের, এই টাইপের আই ক্যাম্প হলো, হেলথ ক্যাম্প হলো, এই টাইপের যে মোটামুটি স্কুল লেভেলের যে রিপোর্টগুলো আছে সেগুলোকে আমরা নন নিউজ পেপার রিপোর্ট বলি বা প্রোগ্রাম বেসড রিপোর্ট বলি, ঠিক আছে? তাহলে মোটামুটি রিপোর্টের ক্লাসিফিকেশন হচ্ছে এটা, নিউজ পেপার, নন নিউজ পেপার। নিউজ পেপারের দুটো ভাগ, একটা অ্যাক্সিডেন্টাল, নন অ্যাক্সিডেন্টাল, আর নন নিউজ পেপারের হচ্ছে প্রোগ্রাম বেসড। ওকে, এবার যাওয়া যাক, মোটামুটি একটা প্রিলিমিনারি ধারণা দিচ্ছি। ওকে, আর এবার ফরম্যাটে যাওয়া যাক। ওকে, ফরম্যাট। শোনো, যে কোনো রিপোর্টের একটা টাইটেল মাস্ট, রিপোর্টের টাইটেল থাকবে, টাইটেল দেখেই আমরা ভেতরে রিপোর্টটা কী আছে কম বেশি বুঝতে পারি। তাহলে একটা রিপোর্টের টাইটেল অবশ্যই থাকবে। এবার টাইটেলটার মধ্যে যত সম্ভব ছোট রাখার চেষ্টা করবে, টাইটেল যাতে কোনো সেন্টেন্স না হয়। অনেকে টাইটেল একটা সেন্টেন্স লিখে দেয়, বাক্য হবে না, টাইটেল একটা ফ্রেজ হবে, শব্দগুচ্ছ হবে, ঠিক আছে? এ সিভিয়ার প্লেন ক্র্যাশ, ওকে, এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, এরকম টাইপের মোটামুটি ফ্রেজ হবে। ওকে, একটা লং সেন্টেন্স হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার হচ্ছে টাইটেলের পরে যেটা দিই, একদম আমি তো স্পেসিমেন কপি এর পরে দেখাচ্ছি, তাও আগে বলে দিই, একদম রিপোর্ট লেখার শুরুতেই ডান দিকে আমরা দুটো কথা লিখি, মানে যে কেউ একটা লিখতে পারে, বাই এ স্টাফ রিপোর্টারও কেউ লেখে, আবার কেউ বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট কথাটাও লেখে। তাহলে বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, অথবা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, স্পেশাল করেসপন্ডেন্ট, এই কথাটা লেখে। এটা হচ্ছে গিয়ে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। আর নন নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারো তোমার নিজের নাম, বাই, ঠিক আছে, নেম, তোমার নিজের নাম কিন্তু তুমি লিখতে পারো। এটা হচ্ছে নন নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে বা প্রোগ্রাম বেসড যেগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি তোমার নামটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? সচরাচর অ্যাক্সিডেন্টাল রিপোর্টে তুমি পেপারে দেখবে কারোর নাম দেওয়া থাকে না। পেপারে যে সচরাচর খবরগুলো দেখুন, ওখানে স্টাফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট এসব লেখা থাকে। কিন্তু অনেক দেখবে যে কোনো একটা প্রোগ্রাম বেসড যেখানে রিপোর্ট হয় সেখানে কিন্তু তোমার কি থাকে, নাম দেওয়া থাকে, যে রিপোর্টটা করেছে তার নাম দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু রিপোর্ট শুরুর করতে ডান দিকে এটা লিখতে হয়, প্রথমে টাইটেল দিতে হয়। ওকে, আর রিপোর্ট শুরুতেই প্রথমে দিতে হয় তোমার প্লেস, যেখানের উপর তুমি রিপোর্টটা করছো, যে জায়গা থেকে, প্লেস, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ডেট, প্লেস আর ডেট দিয়ে কোলন দিয়ে রিপোর্টটা শুরু করতে হয়, এখান থেকে রিপোর্ট শুরু হবে, ঠিক আছে? প্লেস, ডেট দিয়ে কোলন দিয়ে এখান থেকে রিপোর্টটা, কোলনের পরে রিপোর্টটা শুরু করতে হবে। কলকাতা 25শে জুন, এরকম টাইপের এবার শুরু করব। ওকে, এই হচ্ছে মোটামুটি ফরম্যাট। টাইটেল,
তারপরে এই বাই স্টাফ রিপোর্টে এসব লিখবা, তারপরে হচ্ছে রিপোর্টটা প্লেস আর ডেট দিয়ে কোলন দিয়ে রিপোর্টটা শুরু হবে। ওকে, এইটা হচ্ছে খুব সিম্পল জিনিস, এটা নিয়ে বেশি মানে বাড়িয়ে লাভ নেই। আমার মেইন জায়গা যেটা, আমাকে ইংরাজি লেখা শিখতে হবে। ওকে, তাহলে আজকে আমি যে রিপোর্টটা তোমাদের করাবো, ঠিক আছে, সেই রিপোর্টটার পেছনে যে যে টেন্স রয়েছে সেই টেন্সগুলো সম্বন্ধে আমি একটু ধারণা তোমাদের দিয়ে দিই, যে এই আজকে আমি চক আউট করেছি যে এই টেন্সের ব্যবহার আমার এই রিপোর্টটাই হবে। তাহলে সেই টেন্সগুলোর একটু ঝালিয়ে নিই। তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো একটু কম জানো, অনেকেই হয়তো একটু বেশি জানো, কিন্তু সবার জন্যই একটু যে টেন্সগুলোর ইউজ হবে একটু ঝালিয়ে নিই। তারপরে আমি আমার সেই ট্রান্সলেশনে চলে যাব এবং লাস্টে অবশ্যই সেই সিক্রেট টিপসটা থাকছে। তাই আমার সঙ্গে থাকো। দেখো, মোটামুটি যে কনসেপ্টগুলো আমার লাগবে এই রিপোর্টটা করতে, আমি যেটা করব একটু পরে, সিম্পল পাস্ট টেন্স এর অ্যাক্টিভ প্যাসিভ দুটোকেই শিখতে হবে আমার, প্রেজেন্ট পারফেক্ট এর অ্যাক্টিভ প্যাসিভ দুটোই শিখব, আর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউজ অফ ইনফিনিটিভ, ইউজ অফ ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু এর ব্যবহার যেটা নন ফাইনিট ভার্বে ব্যবহৃত হয়। এই তিনটে কনসেপ্ট মোটামুটি যদি আমি একটু ধারণা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমাদের আজকে যে রিপোর্টটা করব সেই রিপোর্টটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। সিম্পল পাস্ট টেন্স, যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করি। আচ্ছা বলো, পাস্ট মানে কি? পাস্ট মানে অতীতকাল। তাহলে আমি যদি বলি আমি যাই আর আমি গিয়েছিলাম, এটা তো ছোটো বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে কোনটা পাস্ট টেন্সের কথা বলছি, গিয়েছিলামটা পাস্ট টেন্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়, অনেকে গুলিয়ে ফেলে কোনটা ইনডিফিনিট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পাস্ট পারফেক্ট, এটা গুলিয়ে ফেলে। একটা কথা মনে রাখবা, ইনডিফিনিট কথার মানে হচ্ছে যেটা ডেফিনিট নয়, যেটা সুনির্দিষ্ট নয়। সেটা আবার কি? আমি যদি বলি আমি বই পড়েছিলাম আর আমি বই পড়ছিলাম, তুমি বুঝতে পারছো দুটোই পাস্ট টেন্স, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে জানো? তুমি বুঝতে পারছো না যে এখানে এই যে পাস্টের প্রত্যেকটা টেন্সের যে চারটে করে ভাগ আছে, সে চারটের মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে। তাহলে সরি, যেটা দেখে তুমি বুঝতে পারবা না যে পার্টিকুলার অ্যাকশানের প্যাটার্নটা কি, সেটাই ইনডিফিনিট হবে। আমি যদি বলি আমি বই পড়েছিলাম আর আমি বই পড়ছিলাম, তুমি পড়ছিলাম দেখে ডেফিনিটভাবে একটা জিনিস ধরতে পারছো, সেটা হচ্ছে কাজটাকে রানিং, অর্থাৎ আমার মুখটা করে পড়ছিলাম, আমি বোঝা যাচ্ছিল আমার মুখটা যে রানিং ছিল, ঠোঁট রানিং ছিল, সেটা বোঝা যাচ্ছিল। আমার এই ব্যাপারটা ডেফিনিটভাবে বলছি যে কাজটা রানিং ছিল। কিন্তু আমি যদি পড়েছিলাম, এটা ঠিক যে এটা অতীতকালে হয়েছে, কিন্তু অতীতকালের কাজটার যে আরও মাইনিউটভাবে বলা, যে ভার্বের যে অ্যাকশানটার প্যাটার্নটা কিন্তু কমপ্লিটলি আমি ডেফিনিট করে বলতে পারছি না যে কাজটা রানিং ছিল কি না, এরকম টাইপের ডেফিনিটভাবে বলতে পারছি না, কিন্তু করছিলাম তো ডেফিনিটভাবে বলছিলাম কাজটা রানিং ছিল। তাহলে যে কাজ আমরা অতীত হোক বর্তমান হোক ডেফিনিটভাবে বুঝতে পারবো, বর্তমান বুঝতে পারবো, অতীত বুঝতে পারবো, ফিউচার, কিন্তু ডেফিনিটভাবে কাজটার অ্যাকশানটা বুঝতে পারবো না যে চলমান কিনা, সেটাই হচ্ছে গিয়ে তোমার ইনডিফিনিট। আমি বই পড়েছিলাম ইনডিফিনিট, বই পড়ছিলাম কন্টিনিউয়াস, আমি বই পড়ি প্রেজেন্ট ইনডিফিনিট, আমি বই পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি বই পড়বো ফিউচার ইনডিফিনিট, আর বই পড়তে থাকবো ফিউচার কন্টিনিউয়াস। বোঝা গেল? তার মানে এই ব্যাপারগুলো কি, এই ব্যাপারগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে কোনটা ইনডেফিনিট। সিম্পল পাস্ট টেন্স বোঝা খুব সোজা। ঠিক আছে, করেছিলাম করছিলাম, করেছিলাম সিম্পল পাস্ট, দেখেছিলাম দেখছিলাম, দেখেছিলাম সিম্পল পাস্ট, একদম সোজা। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা সিম্পল পাস্ট চিনতে আমাদের অসুবিধা নেই, আমরা জাস্ট সূত্র দুটো যাদের মনে নেই বলে দিই। অ্যাক্টিভের সূত্র হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভ ভয়েসের যেটা সূত্র রয়েছে সিম্পল পাস্টের, এখানে লিখি। আচ্ছা, এটা মুছে দিই। দেখো, সিম্পল পাস্টের অ্যাক্টিভ, আবার বলছে অ্যাক্টিভ প্যাসিভ, এটাও অনেকের ব্যাপার। এই অ্যাক্টিভ প্যাসিভ কি? শোনো, অ্যাক্টিভ কথার অর্থ কি? সক্রিয়। তাহলে কোন বাক্যগুলোকে আমরা সক্রিয় বাক্য বলি? ভয়েস কিন্তু টেন্সের থেকে আলাদা না, ভয়েস আর টেন্স ইন্টিগ্রেটেড। ভয়েস হচ্ছে টেন্সেরই একটা
শেপ, রূপ। ঠিক আছে, আমি যদি বলি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় থাকে। কে সক্রিয় থাকে? যে বাক্যে সাবজেক্ট সক্রিয় থাকে। সাবজেক্ট সক্রিয় থাকে মানে সাবজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করে একা, ডাইরেক্ট। অর্থাৎ সাবজেক্ট যেখানে প্রথমে মূল ভূমিকা নেয় যে আমিই কাজটা করব। আর প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে, প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। ও প্যাসিভ হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে নিষ্ক্রিয় কে? যে একটু আগে সক্রিয় ছিল সেই যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখনই সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। ঠিক আছে, তাহলে সাবজেক্টটা তখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন সক্রিয় কে হয়? অবজেক্ট। অবজেক্ট সক্রিয় হয়ে যায়। এবার দেখো, এটা তো বেসিক ধারণা সবাই জানো, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে চিনতে অসুবিধা হয় অনেকেরই চিনতে, যে অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারে না, সূত্র ভুল বসিয়ে দেয়। ব্যাপারটা শোনো, অ্যাক্টিভ প্যাসিভ চিনতে গেলে সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে তোমার বাংলায় যে ক্রিয়াটা থাকে না, সেই ক্রিয়াটার বিভক্তি দেখে তুমি অনায়াসেই অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারবে। কীরকম? আমি বই পড়েছিলাম। পড়ে, তুমি আমিটা বাদ দাও, আমি না বললেও বুঝো, পড়েছিলাম যদি বলি তাও তুমি বুঝবে এটা অ্যাক্টিভ ভয়েস। কারণ পড়েছিলামের আগে কখনো তুমি অবজেক্ট বসাতে পারবে না, তোমাকে সাবজেক্টই বসাতে হবে, নাহলে বাংলা এটা অড মনে হবে, শুনতেই অড মনে হবে। আমি যদি বলি আমি বই পড়েছিলাম, ঠিক আছে, তাহলে এটাকে পড়েছিলামের আগে তুমি যদি বলো বই পড়েছি, তোমার কোনো অবজেক্ট বসাও ঠিকঠাক বসবে না। কিন্তু ঠিক আছে, এবার যদি বলি বই পড়া হয়েছিল, এই পড়েছিলাম আর পড়া হয়েছিল তুমি দেখেই বুঝতে পারছো পড়েছিলামে সাবজেক্টটা সক্রিয় আছে, তাই অ্যাক্টিভ। আর পড়া হয়েছিলতে সাবজেক্টটা প্যাসিভ আছে। ঠিক আছে, অবজেক্ট বসাতে হবে, বই পড়া হয়েছিল বা নোভেল পড়া হয়েছিল, তাহলে সেটা প্যাসিভ। দেখেছিলাম অ্যাক্টিভ, দেখা হয়েছিল প্যাসিভ। শুনেছিলাম অ্যাক্টিভ, শোনা হয়েছিল প্যাসিভ। করেছিলাম অ্যাক্টিভ, করা হয়েছিল প্যাসিভ। এঁকেছিলাম অ্যাক্টিভ, আঁকা হয়েছিল প্যাসিভ। তাহলে এই যে অ্যাক্টিভ প্যাসিভ, এটা কি দেখে বুঝতে পারছি? এটা বুঝতে পারছি ভার্বের যে বাংলায় যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার কি দেখে? প্যাটার্ন দেখে, বাংলা ক্রিয়াটা দেখে। তাহলে এই দেখে মোটামুটি অ্যাক্টিভ প্যাসিভ চিনে যাব। তাহলে যাই হোক, সিম্পল পাস্টের অ্যাক্টিভের সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ V2 ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট। আর প্যাসিভের সূত্র হচ্ছে অবজেক্ট যোগ ওয়াজ অথবা ওয়্যার যোগ ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যারা জানো তারা ভালো, লেখার দরকার নেই। যারা জানো না টুক করে স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও। ওকে, স্ক্রিনশটই মেরে নাও, আমি মুছছি। ওকে, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এই বাক্যগুলো কি? এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, যে কাজ একটু আগে হয়েছে, হ্যাঁ, সেই তার ফল এখনো তোমার বর্তমান আছে, একটু আগে হয়েছে ফল বর্তমান আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মাথা মুথা দিয়ে অনেকে ঘুরিয়ে চলে যায়, কোনটা আগে হয়েছে কোনটা আবার ফল আছে, অত ঝামেলার মধ্যে যাব না। সিম্পলি যেহেতু তোমরা বাইল্যাঙ্গুয়াল মেথডে ইংরেজি শিখছো, অর্থাৎ বাংলাকে বেস করে ইংরেজি শিখছো, তাই তোমরা বাংলাটাকে ফলো করো। অর্থাৎ যে সমস্ত বাংলা ক্রিয়ার শেষে ইয়াছো ইয়াছি, একদম ছোটোবেলার পদ্ধতি, ইয়াছো ইয়াছি বিভক্তি থাকে, সেক্ষেত্রেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওই ফল আছে এই আছে করতে করতে মাথা ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম? ইয়াছো ইয়াছি এই বিভক্তি থাকলেই ভার্বে বাংলায় যেতে তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, এবার যদি বলি সে বই পড়েছে, সাধু ভাষায়, অবশ্য সাধু ভাষায় করে নাও চিনতে গেলে, পড়িয়াছে, এটা কি অ্যাক্টিভ ভয়েস। আর বই পড়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। ওকে, আচ্ছা, সূত্রটা লিখে নিই অ্যাক্টিভ ভয়েসের। এস যোগ হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হয়, যোগ অবজেক্ট। আর প্যাসিভের সূত্র অবজেক্ট যোগ হ্যাভ অথবা হ্যাজ যোগ বিন যোগ V3। ওকে, বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো? মুসলাম। এবার হচ্ছে ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু, শোনো, ইনফিনিটিভ কিছুই না, ইনফিনিটিভ টু হচ্ছে এক ধরনের
নন ফাইনিট ভার্ব বা অসমাপক ক্রিয়া। ও বাবা, সেটা আবার কি? সেটা কিছুই না। দেখো, একটা সরল বাক্যে, সিম্পল সেন্টেন্সে একের বেশি ভার্ব থাকতে পারে। একটা সমাপিকা ক্রিয়াই থাকবে প্রধান ভার্ব, আর একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, সেটাও একটাও থাকতে পারে, একের বেশিও নন ফাইনিট ভার্ব থাকতে পারে। উদাহরণ দিয়ে বুঝতে পারবে। দেখো, আমি যদি বলি হি হোপস টু উইন দ্য ম্যাচ, এই বাক্যে খেয়াল করো, এই বাক্যে কি আছে? সে আশা করে ম্যাচটি জিতবে। তাহলে এই একটা ভার্ব, এই একটা ভার্ব। এখানে দেখো ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এটা সে আশা করে। বাক্যটাকে আমি আলাদা করে বলতে পারি, বাক্যটা দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট ইন ইটসেলফ, ওকে। বাট যদি বলি জিততে, ম্যাচটা জিততে, দ্য ভার্ব ইজ ইনকমপ্লিট ইন সেন্স, ওকে। তা সেই কারণে তোমার এই ভার্বটাকে আমি নন ফাইনিট ভার্ব বা ইনকমপ্লিট ভার্ব বলছি, এটা হচ্ছে কমপ্লিট ভার্ব বলছি। ভার্বের কমপ্লিট ভার্ব বা ফাইনিট ভার্বের উপর কিন্তু টেন্স ভয়েস ডিপেন্ড করে, এটার উপরই টেন্স ভয়েস ডিপেন্ড করছে, যেমন এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে এই যে টু উইন, জিততে, এই যে টু দিয়ে তারপরে নন ফাইনিট ভার্বটা বসেছে, এটাকে ইনফিনিটিভ বলছে। সচরাচর ইনফিনিটিভ টু বেশ কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তে বিভক্তি থাকলে আমরা মোটামুটি নন ফাইনিট ভার্বের আগে এরকম টু দিয়ে যুক্ত করি। কি থাকলে লিখতে পারো? তে বিভক্তি থাকলে। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে তে থাকলে তুমি টু দিয়ে যুক্ত করতে পারো, টু দিয়ে যুক্ত হয়। আই ওয়ান্ট টু হ্যাভ সাম কফি, আমি কিছু কফি খেতে চাই, খেতে তে, তাই টু হ্যাভ হলো, ঠিক আছে। তো মোটামুটি শোনো, ইনফিনিটিভ চ্যাপ্টার তো অনেক বড়, এর সাবজেক্ট হিসাবে ইউজ হয়, এর অবজেক্ট হিসাবে ইউজ হয়, অনেক বড়, গ্রামারের চ্যাপ্টার খুব বড়। তো এইভাবে একটা ছোট্ট রাইটিংয়ের সঙ্গে ইন্টিগ্রেটেড ভিডিওতে পুরো গ্রামার আলোচনা করা খুব ডিফিকাল্ট। আমি তাও চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য, ওকে। এইবার হচ্ছে গিয়ে কনসেপ্ট তো বুঝলাম, এবার সেই রাইটিংটাকে কিভাবে লিখবো সেটাই তো বড় কথা। সূত্র অনেকেই জানে, গ্রামার বইতেও আছে, গ্রামার বইতেও সূত্র আছে, কিন্তু লিখতে তো পারি না। সূত্র ফুত্র সবাই লিখিয়ে দিই, লিখবো কি করে? ওয়েট করো, আসছি। দেখো, আজকের যে রিপোর্টটা আমি নিয়েছি, সেই রিপোর্টটা হচ্ছে গিয়ে একটা ভূমিকম্প নিয়ে, ঠিক আছে, একটা ভূমিকম্প নিয়ে। আমি টাইটেল দিতে পারি এ ডেভাস্টেটিং, ভয়ানক, এ ডেভাস্টেটিং আর্থকোয়েক quake hit Assam and North Bengal. North Bengal, এটা টাইটেল। এখানে কি লিখবো? বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে। এখানে কি দেবো? দিয়ে দিই শিলচর, একটা জায়গা আসামের, কমা দিয়ে দিই 26 জুন, এবার কোলন দিয়ে রিপোর্ট শুরু হবে, ঠিক আছে। এইবার আমি তোমাদের একটা একটা করে বাংলা লেখাচ্ছি, তারপরে তার ইংরেজি কী করে করতে হয় শেখাচ্ছি। দেখো, প্রথমে একটা বাংলা লেখাই। গতকাল বিকেলে আসাম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এক ভয়ঙ্কর ভূমিকম্পকে অনুভব করলো। এক নম্বর বাক্য, এটা ফরম্যাট বলে দিলাম। গতকাল বিকেলে এক ভয়ঙ্কর ভূমিকম্প আসাম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল অনুভব
আচ্ছা, ভয়ঙ্কর ভূমি লিখেছি, কম্পই লিখিনি বাবা। ভূমিকম্প আসাম উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল অনুভব করলো, অনুভব করলো। খেয়াল করো, দেখতে পাচ্ছ, গতকাল বিকেলে এক ভয়ঙ্কর ভূমিকম্প আসাম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল অনুভব করলো। যে কোনো ট্রান্সলেশন করতে গেলে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও আমি বলি, এবং ইন ফিউচার যত ভিডিও করাবো সব ভিডিওতে এটা বলবো, কারণ যারা একদম ইনিশিয়াল লার্নার, মানে একদম প্রিলিমিনারি পর্যায়ে যারা ইংলিশ শিখছে তাদের এটা দরকার। ঠিক আছে, আমার ভিডিও যারা দেখছে, যারা একটু ভালো পারে তারাও দেখছে, প্লাস যারা একদম বিগিনার তারাও দেখছে। তাই আমি সবার জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি, তাই এই ব্যাপারগুলো একটু বলি। ঠিক আছে, দেখো এইবার 4টে স্টেপ। প্রথম স্টেপ মনে রাখবে, লিখে রাখবে। প্রথম স্টেপ ভার্ব চেনো, বাংলার ভার্ব চেনো। সেকেন্ড স্টেপ অ্যাক্টিভ না প্যাসিভ চেনো। থার্ড স্টেপ টেন্স চেনো। ফোর্থ স্টেপ বসিয়ে দাও, ডাইসে বসিয়ে দাও, সূত্রে বসিয়ে দাও। ঠিক আছে, ওকে। দেখো, অনুভব করলো, এটা ভার্ব চেনা হয়ে গেল, অনুভব করলো। ওকে, সেকেন্ড স্টেপ কি? অ্যাক্টিভ না প্যাসিভ? একটু আগে বলেছি কি করে চিন্তা হয়, অনুভব করলো। বলো অ্যাক্টিভ না প্যাসিভ, শেখালাম অ্যাক্টিভ। প্যাসিভ হলে কি হতো, অনুভব করা হলো, অ্যাক্টিভ। টেন্স সিম্পল পাস্ট, কনসেপ্ট শেখালাম একটু আগে, অনুভব করলো, সিম্পল পাস্ট। আর অ্যাক্টিভ সূত্র কি? এস যোগ, একটু আগে লিখলাম এস যোগ V2। ওকে, তাহলে এখানে এস কোনটা? অনুভবটা কে করলো? আসাম এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। তাহলে সাবজেক্টের কি আমি এ ওয়াইড এরিয়া অফ আসাম and North Bengal, a wide area of Assam and North Bengal experienced V2 এটা অনুভব করলো, এটা ফেল দেবো না, এক্সপিরিয়েন্স ভাবটা ভালো। এক্সপিরিয়েন্সড অনুভব করলো এ টেরিবল, ভয়ঙ্কর, এ টেরিবল আর্থকোয়েক কবে? গতকাল বিকেলে, লাস্ট ইভিনিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। বোঝা নিয়ে কথা, মুচ্ছি, তারপরের বাক্যটা লিখছি। আচ্ছা, লিখে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুচ্ছি। এটা মুছে দিলাম। পরেরটা কি? প্রায় 500 জন ঘটনাস্থলে মারা গিয়েছিল এবং 1200 জন আহত হয়েছিল। প্রায় 500 জন মারা গিয়েছিল এবং 1200 জন আহত হয়েছিল। খেয়াল করবা, যে কোনো দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে আমরা ডাই কথাটা ব্যবহার করি না, আমরা কিল কথাটা ব্যবহার করি। আর যখনই কিল কথাটা ব্যবহার করা হয় দুর্ঘটনাজনিত কোনো মৃত্যুতে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্যাসিভ হয়। ওই যে মারা গিয়েছিল মানে ডাই তুমি ভাববা, মরে গিয়েছিল অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ না, এটা কিন্তু মারা গিয়েছিল, এটা প্যাসিভই ধরতে হবে। ঠিক আছে, আর আহত হয়েছিল এটাও কারুর দ্বারা আহত হয়েছিল, এটাও প্যাসিভ। তাহলে দুটোই সিম্পল পাস্টে প্যাসিভ। তাহলে খুলে ফেলি। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে অ্যাবাউট 500 পিপল, লোক, ঠিক আছে, were killed and 1200 men বা পিপল যা দাও were injured। ঠিক আছে, কি হলো? সিম্পল পাস্টের প্যাসিভ, অবজেক্ট ওয়াজ ওয়্যার ভিধিরি, তাই করলাম। ঠিক আছে, পরের বাক্য কি? প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 2500 বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1500 সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল।
আচ্ছা, প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রাথমিক হিসাব অনুযায়ী 2500 বাড়ি আংশিক ও 500 বাড়ি সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়েছিল। সব সিম্পল পাস্টের প্যাসিভ। খেয়াল করো, দেখো, প্রাথমিক হিসাব অনুযায়ী 2500 বাড়ি আংশিক ও 500 বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিল। মানে আংশিক ধ্বংস, এটা সম্পূর্ণ ধ্বংস, এটা আংশিকের পরে ভার্বটা কমন নিয়েছি, একবারে লিখে দিয়েছি। ঠিক আছে, তার মানে এটাও সিম্পল পাস্টের প্যাসিভ। ধ্বংস হয়েছিল, একা একা ধ্বংস হয় না, ধ্বংস করেছিল বললে অ্যাক্টিভ হতো, হয়েছিল প্যাসিভ। তার মানে প্রাথমিক হিসাব অনুযায়ী এটা লিখব অ্যাজ পার ইনিশিয়াল এস্টিমেশন, ইনিশিয়াল এস্টিমেশন, এস্টিমেশন, কমা 2005 এত হাউসেস were partially damaged and 500 completely destroyed. বুঝতে পেরেছো? অবজেক্ট ওয়াজ ওয়্যার V3 ড্যামেজড, V3 এখানে V3 হচ্ছে ডেস্ট্রয়েড, অবজেক্টটা কমন নেওয়া হয়েছে, আর বারবার লিখলাম না, সিম্পল পাস্টের প্যাসিভ। ওকে, স্ক্রিনশট মেরে নাও, মেরে নাও। ঠিক আছে, মুছলাম। আচ্ছা, এবার দেখো, জল পরিষেবা ও বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছিল। জল পরিষেবা ও বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছিল। দেখো, ভার্ব কোনটা? বিপর্যস্ত হয়েছিল। অ্যাক্টিভ না প্যাসিভ? বিপর্যস্ত হয়েছিল মানে কি? বিপর্যস্ত করা হয়েছিল, একা একা তো হয়নি, প্যাসিভ। আচ্ছা, আর বিপর্যস্ত করেছিল বললে অ্যাক্টিভ হতো। কি সব সিম্পল পাস্টের প্যাসিভ। তাহলে এখানে অবজেক্ট লিখবো, কি বিপর্যস্ত হয়েছিল। অবজেক্ট পাওয়া যায় ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। কি বিপর্যস্ত হয়েছিল? এই পরিষেবা, তাহলে জল পরিষেবা, ওয়াটার সার্ভিস, ওয়াটার সার্ভিস অ্যান্ড ইলেকট্রিসিটি, electricity, water service and electricity were disrupted, disrupted হলো, disrupted মানে বিঘ্নিত হয়েছিল, সিম্পল পাস্টের প্যাসিভ। ঠিক আছে, পরেরটা কি আছে? 1000 আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, 1000 আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ভালো করে খেয়াল করো যে 1000 আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, ভার্ব এটা। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। অ্যাক্টিভ বলে কি? সরিয়ে নিয়েছিল, সিম্পল পাস্ট, একই সূত্র। তাহলে লিখবো 1000 আক্রান্তকে, তাহলে 1000 victims were evacuated, evacuated মানে সরিয়ে নেওয়া যাওয়া, evacuated to a safe place, সেফ প্লেস। এতজনকে একটা সেফ প্লেসে ইভাকুয়েট করা হয়েছিল। ঠিক আছে,
লিখেছো? আচ্ছা, পরেরটা জরুরি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, জরুরি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। জরুরি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, একই সিম্পল পাস্টের প্যাসিভ। সাম ইমিডিয়েট স্টেপস ওয়ার অ্যাডপ্টেড লিখতে পারো, টেকেন লিখতে পারো, অ্যাকসেপ্টেড লিখতে পারো। ঠিক আছে, সাম ইমিডিয়েট স্টেপস ওয়ার অ্যাডপ্টেড। স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, মুছবো? আচ্ছা, মুছলাম। আচ্ছা, এরপরে 40টি মেডিকেল দল ও ওষুধ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আচ্ছা, চল্লিশটি মেডিকেল টিম ও ঔষধ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভালো করে খেয়াল করো, পাঠানো হয়েছে ভার্ব, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। পাঠানো হয়েছে কোন টেন্স? এখন আর ল নেই, পাঠানো হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়া ছবি বিভক্তি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। সূত্র লিখিয়েছি, অবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যোগ V3। তাহলে অবজেক্ট কি করে পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। কি পাঠানো হয়েছে? মেডিকেল টিম আর হচ্ছে ওষুধ। তাহলে লিখবো 40 medical team and some medicines কিছু মেডিসিনস আচ্ছা পাঠানো হয়েছে। তাহলে এখানে হ্যাভ বিন সেন্ট, SENT, সেন্ডের থার্ড ফর্ম সেন্ট, SENT, সেন্ট টু দ্য স্পটে পাঠানো হয়েছে। ঠিক আছে, দেখো এবার এটা দেখো, বায়ুসেনাকে নিয়োগ করা হয়েছিল হেলিকপ্টার থেকে জলের বোতল ও শুকনো খাবার ফেলতে। এখানে দুটো ভার্বের ব্যবহার হচ্ছে। দেখো, নিয়োগ করা হয়েছিল, এটা হচ্ছে ফাইনিট ভার্ব যার উপর টেন্স ভয়েস ডিপেন্ড করে, আর এটা হচ্ছে গিয়ে ফেলতে হচ্ছে নন ফাইনিট ভার্ব, যেটাকে আমরা টু দিয়ে যুক্ত করব। তে আছে ইনফিনিটিভ টু। ওকে, তাহলে মেইন ভার্বটা দেখে বুঝি কোন টেন্স? হয়েছিল, সিম্পল পাস্ট। আর দেখে তো বোঝাই যাচ্ছে এটা প্যাসিভ ভয়েস, করা হয়েছিল, নিয়োগ করেছিল বললে অ্যাক্টিভ হতো। অবজেক্ট ওয়াজ এর V3 ফরমেশন। ওকে, তাহলে আমরা করে ফেলি। বায়ুসেনাকে এয়ার ফোর্সেস ওয়ার ডিপ্লয়েড এয়ার ফোর্সেস ওয়ার ডিপ্লয়েড। ঠিক আছে, এয়ার ফোর্সকে নিয়োগ করা হয়েছিল কি করতে? টু ড্রপ, ইনফিনিটিভ এটা, তে ফেলতে, টু ড্রপ ওয়াটার পাউচেস, জলের পাউচেস অ্যান্ড ড্রাই ফুড, শুকনো খাবার কোত্থেকে? ফ্রম হেলিকপ্টার্স। ওকে, লিখে নাও। লাস্ট বাক্য দেখো, সরকার ইতিমধ্যে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে, সেটা করে মৃতদের জন্য। আচ্ছা, সরকার ইতিমধ্যে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে মৃতদের জন্য। দেখো, এই বাক্যে
ভার্ব কোনটা? এটা ঘোষণা করেছে। ওকে, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ, করেছে। প্যাসিভ হলে কি হতো? করা হয়েছে। ওকে, অ্যাক্টিভ। টেন্স করিয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, গেল। এবার সূত্র সাবজেক্ট হ্যাভ ভিথিরি। সাবজেক্ট বসাই। সরকারের আগে একটু মিন হোয়াইল কথাটা লিখে নিই। মিন হোয়াইল ইতিমধ্যে দি গভর্নমেন্ট, ওকে সংক্ষেপে লিখে দিলাম, হ্যাজ অ্যানাউন্সড, এটা বলেন OUNCED, অ্যানাউন্সড 5 লাখ অ্যাজ কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ ফর দ্য ডিজিজড, ফর দ্য ডিজিজড, DECEASED, ডিজিজড মানে মৃতদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমার ট্রান্সলেশন। এইভাবে ট্রান্সলেশন করতে হয়। ঠিক আছে, এবার মনে আছে একটা সিক্রেট টিপসের কথা বলেছিলাম শুরুতে, সেটা এখন বলবো। এটা কেন বলবো জানো তো? এটা তো আমি জাস্ট ওয়েটা বলে দিলাম, এবার প্র্যাকটিস তো করতে হবে তোমাদের। তা কীভাবে প্র্যাকটিস করবে সে সিক্রেট টিপসটা এখন বলছি। দেখো, প্রতিদিন একটা হলেও রিপোর্ট, যে কোনো সোর্স থেকে, গ্রামার বই হোক, তোমার টিউটর লিখিয়ে দিক সেটা হোক, একটা সোর্স থেকে ইংরেজি রিপোর্টটা পড়ো। পড়ে সেই রিপোর্টটার সঠিক বাংলাটা তুমি লেখার চেষ্টা করো। সঠিক বাংলা কি বলছি? প্রপার বাংলা যদি থাকে, হি হ্যাজ গন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলা হওয়া উচিত সে গেছে। তুমি গেছেই লিখবা, তুমি লিখবা না সে যায়। ঠিক আছে, যদি বলি হি উইল বি সেন্ট, এর বাংলা মানে তাকে পাঠানো হবে, সিম্পল ফিউচারের প্যাসিভ, তুমি ওটাই লিখবা, তাকে পাঠানো হবে, ওই স্ট্রাকচার দেখে, ইংরেজি স্ট্রাকচার দেখে। ঠিক আছে, তুমি লিখবা না যে সে পাঠায়, তাকে পাঠানো হবে, প্যাসিভ সিম্পল ফিউচার, এটাই বাংলায় লিখবা। এটা লিখলে কি হবে? তুমি যে স্ট্রাকচারগুলো বুঝে ইংরাজিটাকে একদম প্রপার ওয়েতে বাংলায় কনভার্ট করতে পারছো, সেটা তুমি শিখে যাবা। এখানে শেষ নয় কাজটা, প্রপারভাবে বাংলাটা তুমি কনভার্ট করলাম, করে ওটাকে 2 দিন ফেলে রাখো, অ্যাটলিস্ট 48 আওয়ার্স ফেলে রাখো। ফেলে রাখার পরে যে বাংলাটা তুমি করেছো সেটাকে তুমি রিক্রিয়েট করো, রিপ্রোডিউস করো, ইংরাজিটা আবার লিখতে পারছো কিনা, অর্থাৎ একই টেন্স ইউজ করে সেটা তুমি করতে পারছো কিনা। যদি করতে পারো, তুমি শিখে গেছো। ঠিক আছে, তুমি ইংরাজি লেখা শিখে গেছো। তাহলে এটা হচ্ছে গিয়ে সিক্রেট। এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করো না, ইংরাজি রিডিং হ্যাবিট যেমন তোমার বাড়বে, একই রকমভাবে তোমার রাইটিং অ্যাবিলিটিও বাড়বে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি তোমরা চাও, আমাকে মোটিভেট করতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।